নমস্কার, আমি দেবাশিস চক্রবর্তী। এই মুহূর্তে আমি রয়েছি কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান ওনার সঙ্গে। ওনার মুখোমুখি আমরা কোচবিহার জেলা নিয়ে কিছু আলোচনা করব। স্যার, প্রথমে আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ধন্যবাদ। স্যার, গত 4 বছর হলো আপনি এই জেলাতে রয়েছেন। আমরা দেখেছি করোনা কালে থেকে শুরু করে আপনি অক্লান্ত পরিশ্রম করে এই জেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আহ, কিভাবে জেলার পরিস্থিতি রয়েছে যদি বলেন। জেলা খুব ভালো জায়গায় আছে, আমি তো এটাই ফিল করছি। আর আমরা যে জায়গাতে শুরু করেছিলাম কোভিড এর আগে আর আজকে যেখানে কুচবিহার আছি, যে দ্রুত গতিতে বিভিন্ন কাজকর্ম ছাড়াও সব দিক থেকে কুচবিহার এগিয়েছে এই 4 বছরে, প্রায় 4 বছর হলো। আহ, খুব ভালো জায়গায় আছে। স্যার, ওয়ার্ল্ড ওয়াইড কোভিড ওয়ার্ল্ড ওয়াইড অনেক জায়গায় উন্নত ডেভেলপমেন্টের কাজ করতে সব জায়গাতেই বাধা পেয়েছে। কোচবিহারও হয়েছে, আমাদের জেলা হয়েছে। এই 4 বছরে যদি ওই 2 বছর আগে আপনি কাজ করতে পারতেন, ডেভেলপমেন্টের কাজ করতে পারতেন, মনে হয় যে কখনো যে ওই টাইমটা খুব মিস করে গেছে। সে তো আহ, এটা তো স্বাভাবিক। তখন তো যদি পৃথিবীতে এরকম একটি মহামারী, যেটা হয়তো 100 বছরে একবারই আসে, সেটা যদি ঘটে যায়, তো তখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব, কর্তব্য এটাই ছিল যে কিভাবে কুচবিহারকে সেফ রাখা যায়। কেননা যদি সবাই সুরক্ষিত না থাকে, তাহলে উন্নয়ন বা অন্য যে কোনো কাজই তার কোনো মানে থাকবে না। তো সেটা ঠিক, যদি এটা না হতো তাহলে আমরা অবশ্যই আরো ভালোভাবে, আরো বেশি করে, আরো আরো কাজ করতে পারবো। কিন্তু আহ, শেষে গিয়ে তো এটাই আছে কি, লোকেদের জীবন সবচেয়ে বড় একটি সম্পত্তি। সেই সম্পত্তিকে আমরা অনেকটাই রক্ষা করতে পেরেছি। আমরা ইনফ্যাক্ট এই কথা থেকে যেটা মনে আসলো, 2020 সালে এবং 2021 সালে আহ, জাতীয় স্তরে বিভিন্ন জেলাগুলোকে সমীকরণ করেছিল একটি সংস্থা। সেই সংস্থার সমীকরণে যেটা আসলো, কি যে সমস্ত জেলা আমাদের দেশে রয়েছে, যাদের পপুলেশন মানে জনসংখ্যা 15 লাখ বা তার থেকে বেশি, মানে একটু বললেও জেলার সাইজ নর্মাল সাইজ বা একটু ছোট জেলা থেকেও সাইজ দিক থেকে বা পপুলেশন দিক থেকে আছে, এইরকম সমস্ত জেলার মধ্যে কোচবিহারের পজিটিভিটি, মানে কোভিড এর যত শতাংশ লোকেদের কোভিড পজিটিভ হলো আর কত শতাংশ, সেই পজিটিভিটি সবচেয়ে নিম্নমানের কুচবিহারে ছিল। সিমিলারলি যারা পজিটিভ ওদের মধ্যে আহ, আমরা অক্লান্ত চেষ্টা করার পরে আমাদের ডাক্তাররা, নার্সরা সবাই মিলে তারপরেও কিন্তু কত জীবনকে বাঁচাতে পারলাম, মানে ফেটালিটি, সেটাও কুচবিহারের সবচেয়ে নিম্ন জায়গায় ছিল। লোয়েস্ট পজিটিভিটি, লোয়েস্ট ফেটালিটি দেশের সব জেলার মধ্যে সেই সমীকরণে আসলো। তো সে দিক থেকে যদি বলি, তো আমরা আমাদের চেষ্টাটা ঠাকুর মদন মোহনের আশীর্বাদে আহ, হয়তো সফল হয়েছি। যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে তো আমরা কখনই পাবো না, কিন্তু ওদের পরিবারের কাছেও দাঁড়াতে পেরেছি, যত বেশি সম্ভব চেষ্টা করেছি। আমাদেরও কয়েকজন অফিসাররাও তখন কোভিডের এই যুদ্ধে, ওনাকে আমরা হারালাম। সেটা আজকেও যখন ওটাকে মনে করি তখন আহ, বেদনা পায় মন। কিন্তু ওই জায়গা থেকে বেরিয়ে এসে, তখন কোনো টাকারও অসুবিধা ছিল, তখন বিভিন্ন কোথা থেকে কি জিনিস আসতে পারে, বিভিন্ন কমিউনিকেশনটা অনেকটাই স্লো হয়ে গেছিল। ওই রকমের জায়গাতেও কুচবিহারকে এরকমের একটি ওভারঅল সেফ বলতে গেলে আমরা অনেকটাই রাখতে পেরেছি। যেটা দেখে আমার, আমি খুব নিজেকে কি বলবো, সৌভাগ্যবান বলুন বা খুশি, তো বলা যাবে না, কিন্তু বলতে পারি কি, এর থেকে ভালো চেষ্টা হয়তো জেলা হিসাবে আমরা করতে পারতাম। স্যার, আমরা শুনেছি যে আপনি ব্যক্তিগতভাবে এই কোভিড কালে আপনি ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেও মানুষের সাহায্য করেছেন। জেলা শাসক হিসেবে এসেছিলেন তখন, প্রথমে এসে কোভিডে পড়লেন, তো কতটা চ্যালেঞ্জিং ছিল সেই সময়টা? কোভিড এর মতন চ্যালেঞ্জ তো পৃথিবীতে আজকে যারা যারা জীবিত আছে হয়তো কেউই দেখেনি। আজ থেকে প্রায় 100 বছর আগেই এরকমের একটি ভাইরাস প্যান্ডামিক হয়েছিল। যারা যারা তখন জীবিত ছিল আজকে হয়তো ওরা কেউই জীবিত নেই। প্লাস প্রশাসনের বা বলুন বা যারা যারা যে কোনো জায়গায় আছে, ওনারা তো কখনোই ছিলেন না। এটা ইউনিক একটি চ্যালেঞ্জ প্রশাসনের জন্য, সবার জন্য ছিল।
সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে গেলে অনেক কিছু নতুন ভাবে একদম যেটাকে বলি স্ক্র্যাচ থেকে শুরু করতে হবে। কি কি জিনিস হতে পারে, কি ঘটতে পারে, কি হতে পারে। আমার এখনো মনে পড়ছে কি যেদিন অল ইন্ডিয়া লকডাউন হলো তার থেকে 2-3 দিন আগে আমাদের কিছু কিছু লকডাউন হওয়া শুরু হয়ে গেছে আমাদের রাজ্যেও। তো একটি ভলেন্টারি লকডাউনের মতন একটা দিন ছিল তার আগে। তো তখন এটা হয়ে গেছিল আন্দাজ কি এরপরে হয়তো লকডাউন ভালোভাবে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভলি গভর্নমেন্টের দ্বারা এনফোর্স করা হবে। তখন লোকেদের কি কি জিনিসের নিয়ে অসুবিধা হতে পারে সেটা আমাদেরকে আগাম 2 দিন 3 দিন 4 দিন যতদিনই আছে হাতে সে আগে থেকেই পুরো প্রস্তুতি নিতে হবে। আর সেই প্রস্তুতির মধ্যে একটা দিক এটাও ছিল কি এটা যেহেতু একটি এরকমের প্যান্ডামিক, একটি মহামারী যেটা আমরা নিজেই জানি না, তো লোকেদের মধ্যে একটা সাইকোলজিক্যাল ফিয়ার কাজ করবে কি এটা দিন যদি কারোর করোনা হয়ে যায় তো ওকে একটা হয়তো সোশ্যাল বয়কটও হয়ে যেতে পারে। হ্যাঁ, ওটা শুধু আলাদা তো রাখতেই হবে, আইসোলেশন তো রাখতেই হবে, কিন্তু এটা হয় নাকি কি বলবো কোনো কোনো রোগের ক্ষেত্রে লাইক আজকেও আছে কিছু কিছু জায়গায় আমরা দেখি যাদের যদি বাই চান্স কারো এইডস হয়ে যায়, HIV পজিটিভ হয়ে যায়, ওদের থেকে সামাজিক একটা সমাজ থেকে বাইরে বাইরে লেপ্রেসি হয়ে যায়, মানে কুষ্ঠরোগ। ওদের সঙ্গে একটু ব্যবহারটা লোকেদের আলাদা হয়ে যায়, মানে অনেকবার তো ভুল ধারণা হয় এই কারণে হয়। তো কোভিডটা এতটা নতুন ছিল কি কেউ আপনাদের এখন হয়তো পুরো ভুলেই গেছেন কি তখন মাস্ক বলে কোনো জিনিস ছিল না। কেউ জানতো নাকি মাস্ক পরে হয়তো কোভিড থেকে একটু ভালো আমরা রক্ষা করতে পারি। কোন এরকমের পৃথিবীতে কোনো দেশেই তখন এরকম কোনো ম্যান্ডেট ছিল না। তো সেরকমের পরিস্থিতিতে যখন কেউই কিছু জানে না তখন লোকেদের সোশ্যাল বয়কটও হতে পারে কোভিড হয়ে, সেটাকে লক্ষ্য করে আমরা সাইকোলজিক্যাল কাউন্সেলিং সেলও তবে থেকেই, মানে আমার মনে আছে 23 মার্চ 2020 আমরা সেটাও তৈরি করে দিলাম। সেভাবেই মাইগ্রেন্টস হতে পারে এটাও আমাদের মাথায় ছিল কি কেউ কেউ আছে যারা কুচবিহারে হোক বা যেখানেই ওরা নিজের জায়গা থেকে অনেক দূরে আছে, তো যদি লকডাউন হয়ে যাবে তো ওদের চলাচল অনেকটাই কঠিন হয়ে যাবে। আর ওদেরকে যেখানে আছেন ওখানে আমাদেরকে সাহায্য কোনো না কোনো ভাবে পৌঁছতে হবে কুচবিহার জেলাতে। তো সেটার জন্য আলাদা সেল, সেভাবেই প্রত্যেক বাড়িতে খাবার পৌঁছানো, এসেনশিয়াল সাপ্লাইজ এর মুভমেন্ট, এনফোর্সমেন্ট দরকার, মার্কেটের বিভিন্ন কাজগুলি, পুলিশের বিভিন্ন কাজগুলি, হাসপাতালের বিভিন্ন যেগুলো আমাদের পরিকাঠামো দিক থেকে, ওষুধের দিক থেকে, অন্যান্য দিক থেকে যেটা করার দরকার, এগুলো প্রত্যেকটি কাজকে মাথায় রেখে আমরা আলাদা ডেডিকেটেড টিম সেলস বানিয়ে দিয়েছিলাম। যেটা আমরা ইলেকশনের সময় করি, ইলেকশনটা অনেক জটিল হয়, তো সেই অভিজ্ঞতা কে আমরা এখানে ইউজ করলাম। আর সেভাবেই আমরা যেভাবে ডিজাস্টার ম্যানেজমেন্টে একটি অভিজ্ঞতা হয়, যদি কোনো বন্যা পরিস্থিতি বা এরকম কিছু হয় তখন যেটা ইমার্জেন্সি ভাবে যে কাজ করতে হয় সেই অভিজ্ঞতাকে ইউজ করলাম। তারপরে আরো কিছু আলোচনা করে আরো কিছু ভেবে প্রায় 25টা আলাদা আলাদা কাজের জন্য ডেডিকেটেড টিমস বানানো হলো জেলা স্তরে। তারপরে হঠাৎ করে লকডাউন হলো, ওগুলো আমাদের অনেকটাই কাজে লাগলো। আমরা হয়তো এই কারণেই প্রথম ভেব যেটা ছিল কুচবিহার, যেটা এসেছিল কোভিড এর প্রথমে কুচবিহারের ক্ষেত্রে সবার ক্ষেত্রে, আমরা পশ্চিমবঙ্গের মধ্যে সেরা শেষ জেলা ছিলাম, সেরা বলতে পারবো না, শেষ ছিলাম যারা গ্রিন ছিলাম। মানে সব জেলায় একটা না একটা কেস কোনো না কোনো সময় ধীরে 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 হচ্ছিল, কুচবিহার শেষ জায়গা ছিল যেখানে কেস তখন অব্দি হয়নি। কিন্তু আমরা জানতাম যে এটা তো আমরা আটকে রাখতে পারবো। আমার এখনো মনে আছে 30 মে 2020 আমাদের প্রথম কেসটা হয়েছিল, আর একসঙ্গে 32 জন কোভিড আক্রান্ত হয়েছিলেন, সবাই পরিযায়ী শ্রমিক ছিলেন। তো ওনারা নিজেই বুঝতে পারেননি এটা কি হলো যাদের হয়েছিল, ওরা নিজেই মানে একটা হয় না কি ওরা তো নেমেছিল, ওরা ট্রেন থেকে এসেছিলেন। তো ট্রেনের জন্য জরুরি ব্যবস্থা আমরা করেছিলাম। তো ট্রেনে নামলেন, আমরা টেস্টিং করলাম, তারপরে আমাদের পজিটিভ আসলো। তো পজিটিভ আসার আগে আইসোলেশন রাখার কথা ছিল, তো সেই সময়তে জেলাতে কোনো কোভিড টেস্টিং এর জন্য ল্যাবও ছিল না। তো ল্যাবের জন্য প্রস্তুতি আমরা এপ্রিল মাস থেকেই তার আগে থেকে গিয়ে নিয়েছিলাম। শীঘ্রই হয়ে গেল, কিন্তু এগুলো বড় বড় কাজ ছিল, তো প্যারালালি করতে হচ্ছিল। তখন আমরা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পাঠাতাম স্যাম্পলস, ওখান থেকে স্যাম্পলস পাঠাতে রেজাল্ট আসতে 2-3 দিন লেগে যেত মিনিমাম, কেননা বিভিন্ন জেলার স্যাম্পল ওখানেই যাচ্ছিল। তখন দেশের মধ্যে এরকম পরিস্থিতি কি করা যায়। তো যখন 32 জনের পজিটিভ আসলো তো একটি সাডেনলি একটি ভয়ে বলুন বা একটি ওরকম আতঙ্ক সৃষ্টি হলো। তো ওদেরকে সবাইকে আমরা ইমিডিয়েটলি, যেহেতু এটা প্রথম এরকমের কেস ছিল, তো আমরা একটা তার আগে থেকে প্ল্যানিং নিয়েছিলাম কিছু, ওদেরকে সবাইকে আমরা শিলিগুড়ি পাঠান, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ওনারা ছিলেন।
কারোরই এখন আমরা অনেক বেশি জানি কোভিডের ব্যাপারে, তখন এত তার জানা ছিল, মানে রিসার্চ তখন একদম ইনিশিয়াল স্টেজে ছিল। তো কারোর কোনো সিমটমস এরকম কিছু সিরিয়াস ছিল না, শ্বাস নিতে কষ্ট বা এরকম কিছুই ছিল না। কিন্তু যেহেতু পজিটিভ এসছে রিপোর্ট, মানে হয়তো পরে হতে পারে, তাই ওদেরকে হসপিটালাইজ করা হলো, শুধু আইসোলেশন না করে হসপিটালাইজ করা হলো। আম, তো তারপরে ওরা যখন ফিরলো তো ওদেরকে আমরা খুব ভালোভাবে স্বাগত জানালাম। ওরা যখন কোভিড নেগেটিভ হয়ে ফেরেন তখন ওদের পুরো বসকে আমরা জেলায় যখন ঢুকলো, হলদিবাড়ির দিক থেকে ঢুকেছিল বাস, জেলার ঢোকার মুখেই আমরা ওদেরকে ওখানে স্বাগত জানানো। যেখানে যেখানে ওরা নেমেছে, যাদের যাদের বাড়ি যেখানে, ওখানে স্বাগত জানানো, যাতে লোকেদের মধ্যে এরকমের একটা যে আতঙ্ক সৃষ্টি, এটাও না হয়। আর ওদের মধ্যেও যেটা নিজেকে নিয়ে কিছু কি, আমাকে নিয়ে এখন লোক কি ভাববে, সেটাও যাতে না হয়। একটা সোশ্যাল অ্যাঙ্গেলও ছিল, শুধু কোভিড অ্যাঙ্গেলটা ছিল না। সেভাবেই যখন এপ্রিল মাসে লকডাউনের সময় 100% লকডাউন যখন ছিল, তখন অনেকের কিছু কিছু অসুবিধা না হয়, তো মার্কেটস গুলোকে শিফটিং করা হলো, বিভিন্ন জায়গায় দূরে নিয়ে যাওয়া হলো মার্কেটস, যাতে একটু খুলে যায় আর ভিড় না হয়, কোভিড হওয়ার সম্ভাবনা কমে যায়। এইসব জিনিস, এইসব সাকসেসফুলি আমরা যেহেতু করতে পারি, সকাল 6টা থেকে যেভাবে নির্মল বাংলার সময় আমরা নেমে যেতাম, মানে আমি ছিলাম না ধরুন জেলায়, কিন্তু বিভিন্ন জেলায় আমরা একই জিনিস করছিলাম তখন। তো নেমে যেতাম ফিল্ডে, লোকেদেরকে কি করবো, একটা স্বচ্ছতার দিক থেকে জিনিসটা দেখার জন্য, নির্মূল করার জন্য। তো সেভাবেই আমরা সকাল থেকেই আমাদের সব টিম মেম্বারসরা, মানে আমিও আমার টিম মেম্বাররাও, আমরা বিভিন্ন মার্কেটে গিয়ে গিয়ে দেখতাম যে সব ঠিক আছে কিনা। যে আর্লি মর্নিং এ তো কেনা বেচা হয় কিছু, সবজি বিশেষ করে, তো ওগুলো দেখতাম। এটা এপ্রিল মাসে আরো এসেন্সিয়াল সাপ্লাইজ, ফুড সাপ্লাইজ থাকে, গ্রিন স্টক কত আছে, কি আছে। বিশেষ করে আমাদের কারেকশনাল হোমস, ওখানে তো বাইরে থেকে কেউ যেতে পারে না, কিন্তু ভিতরে যদি কারোর কোভিড হয়ে যায়, তো ওটা কিভাবে পরিস্থিতিকে সামলানো যাবে, ওরা বাইরেও আসতে পারবে না, কিভাবে করবো কন্ট্রোল। এরকমের কয়েকটি ইউনিক জিনিসগুলো তখন আসলো সামনে, যেটা আগে কোনোভাবেই চিন্তা ভাবনায় কখনই ছিল না কারোরই। তো যখন এপ্রিলের শেষে কোভিড এর লকডাউনটা আই থিঙ্ক মে ফার্স্ট উইক থেকে ওঠা শুরু হয়েছিল। তো আমরা তার আগেই রাজ্য সরকারের দুটো স্কিম হয়েছিল, স্নেহের পরশ আর প্রচেষ্টা। তো স্নেহের পরশের মাধ্যমে যে চেষ্টা ছিল যে আমরা বিভিন্ন রাজ্যে, অন্যান্য জেলায়, যে কোনো রাজ্যে, যে কোনো অন্য জেলায়, পশ্চিমবঙ্গের বাইরে আমাদের যে পরিযায়ীরা রয়েছে, শ্রমিক হোক বা অন্য পরিযায়ীরা, ওনারা কিভাবে আছে, ওদেরকে কন্ট্যাক্ট করে সবকিছু ওদের সঙ্গে টাচে রাখ। তো আমরা এটা রাজ্য সরকারের নির্দেশ আসার আগেই, যেহেতু আমাদের জেলায় আমরা সেল বানিয়ে নিয়েছিলাম, আমরা ইতিমধ্যে আপনারা হয়তো জানেন এখন সব মিলে 31 স্টেটস এন্ড ইউনিয়ন টেরিটরিজে কুচবিহারের লোকেদেরকে আমরা খোঁজ নিতে পেরেছিলাম। আর যে যে জেলায় ছিল, কোনো কোনো জেলায় ছিল, কোনো কোনো শহরে ছিল, সংশ্লিষ্ট যে ওখানকার আধিকারিকরা, যারা ওদের খেয়াল রাখবেন বা ওদের জিনিসটাকে দেখবেন, ওদের সঙ্গে ডাইরেক্টলি আমাদের জেলা প্রশাসনের থেকে আমরা কন্ট্যাক্ট করেছিলাম, যাতে আমাদের লোকেদেরকে ভালোভাবে ওখানে দেখা হয়, কোনো অসুবিধাতে কেউ না পড়ে। কেন ওদের তো ডেলি বেসিস থাকে বেশিরভাগ লোক, তো তাতে কোনো অসুবিধা না হয়। তো আমরা স্নেহের পরশ শুরু হওয়ার আগেই আমরা প্রায় কত 17-18 হাজার লোকেদের ডেটাবেস ইতিমধ্যে বানিয়ে নিয়েছিলাম, কে কোথায় আছে, মোবাইল নাম্বার কি ইত্যাদি। আর ওদের সঙ্গে যোগাযোগ করছিলাম মাঝে মাঝে। ব্লক স্তর অব্দি আমরা কন্ট্রোল রুমস বানিয়েছিলাম, জিপি স্তরেও পরে বানাতে হয়েছিল। তো আমরা জানতাম কি এরা ফিরতে চাইছে, সবাই ফিরতে চাইছে, কিন্তু সেটা আমাদের হাতে ছিল না। তো আর যখন ফিরবে তখন হয়তো কোভিড ফেরার জন্য হবে, রাস্তাতে কারোর সঙ্গে যেহেতু মিশবে তখন হবে, বা অন্য কোনো কারণে হবে। আর কোভিড তখনও জানা ছিল না কিভাবে ঠিক হবে, কোনো কিওর কোভিড এর ছিল না, ভ্যাকসিন বলে কিছু ছিল না তখন। তো তারপরে মে মাসের প্রথম সপ্তাহ থেকে ফেরা শুরু হলো। তো আমরা যেভাবে কতজন ফিরবে সেই আন্দাজ তখন আমাদেরও ছিল না, কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ কুচবিহারে ফিরছিল। যখন এটা হলো শুরুতেই, মে মাসের শুরুতেই আমরা তারপরে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান বানালাম, এই কতগুলো আমাদেরকে তখন কোয়ারেন্টাইন সেন্টার রাখতে লাগবে। একটা জিনিস ছিল কোয়ারেন্টাইন সেন্টার, হ্যাঁ একটি জিনিস ছিল, সেটা আমরা প্রত্যেক ব্লকে কোন কোন জায়গায় কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে ব্যবহার করবো, কি করবো, সেটাতে কত থাকার জায়গা রয়েছে, এসব জিনিসটা করে। তারপরে বাসেও যে যারা ড্রাইভার, যারা কন্ডাক্টর, ওরা তো সেমই আছে, ওরা তো চেঞ্জ হচ্ছে, নতুন নতুন লোক বাসে উঠছে, ওদেরকে কিভাবে আমরা সুরক্ষিত রাখতে পারি। তো মাঝখানে আমরা একটা প্লাস্টিক পার্টিশন কয়েকটি বাসে দিয়েছিলাম,
যাতে বাতাস বা যেটা দিয়ে করোনা আসতে পারে সেটা যাতে না হয়। সিমিলারলি যারা জেলায় ফিরছে ওরা অনেক দূরে থেকে ফিরছে, তো বর্ডার গুলোতে আমাদেরকে নাকা বানাতে হয়েছিল। আমরা প্রায় 12টি জায়গায় জেলার বর্ডারে, কুচবিহার বর্ডারে বিভিন্ন জায়গায় এদিকে ওদিকে সব দিকে মিলে নাকা লাগিয়েছিলাম। ওই নাকাতে আমরা খাবারের ব্যবস্থা, জলের ব্যবস্থা, বসার ব্যবস্থা, যাতে একটু আহ, ঠান্ডা হিসাবে বসতে পারে, রোদ্রের মধ্যে না দাঁড়াতে হয়, কিছু করতে হয়, পরিযায়ীদের জন্য সেসব করেছিলাম। 24 ঘন্টা সেই নাকাগুলো চলছে। আর ওই নাকাতে ওদেরকে রিফ্রেশ করি, তারপরে বসে উঠিয়ে বা যে কোনো ভাবে ওদেরকে আমরা আছি। যাদের সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে গেছিল আগে, যখন ট্রেন শুরু হলো তখন ওদেরকে বললাম কি অমুক অমুক দিনে রাজ্য সরকারের অনেক ভালো একটা কোঅর্ডিনেশন সেল বানানো হয়েছে নবান্নতে, স্টেট কন্ট্রোল রুম ছিল পরিযায়ীদের জন্য। ওখান থেকে নির্দেশ পেয়ে আমরা বিভিন্ন সময় যখন যখন কোচবিহারে ট্রেন আসবো সেটা ডিটেলস পাচ্ছিলাম। আলাদা সিনিয়র অফিসারদের থেকে শুরু করে জেলা স্তর অব্দি সবাইকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। তার মাধ্যমে যেখানে রেলওয়েদের অধিকারিরা ছিলেন, রাজ্য স্তরের অধিকারিরা ছিলেন, সবাই ছিলেন। তো ওখান থেকে পুরো ডিটেলস আমরা পাচ্ছিলাম, এই ট্রেন কতগুলো ট্রেন আসছে, কখন আসছে, কিভাবে আসছে। তো যাদের সঙ্গে আমাদের সম্পর্ক হয়েছিল, বাই দ্যাট টাইম অ্যারাউন্ড 30,000 লোকেদের ডেটাবেস হয়ে গেছে। এগুলো যখন শুরু করবো সবাইকে আমরা কল করে কি তোমরা ওই ট্রেনে আসতে পারে, অনেককেই কল করলাম। ওরা তারপর নিজেদের মধ্যে সহজেই বলতে পারে। তো আমরা কয়েকজনকে কল করলাম, তারপরে ওখানে যারা যারা আছে কুচবিহারে ওদেরকে ওরা জানালো। এভাবে করে সবাই ট্রেনে ফিরছিল। ট্রেনে ফিরবে, কুচবিহারে আসবে। আমি অনেক বেশি বলছি হয়তো, জানি না, কিন্তু এসব মনে পড়ছে এখন। ট্রেনে ফিরবে, কুচবিহারে ঢুকবে, কুচবিহারে ঢোকার পরে ট্রেন থেকে নামবে, তো ওখানে তো শেষ হবে না কথা। ওদেরকে বাড়ি পর্যন্ত তো নিয়ে যেতে পারবো না, কেন ওদেরকে কোয়ারেন্টাইনে রাখতে হবে। ওরা এত দূরে থেকে আসছে, কেউই হয়তো কোয়ারেন্টাইনে থাকতে চাইবে না, কেউই এটা মানতে চাইবে না কি ওর কোভিড হয়ে গেছে বা ও কোভিড টেস্ট করাবে, সেসব নিয়ে অসুবিধা ছিল। প্লাস আমরা কতটা কোভিড এর টেস্ট করতে পারি, তখন তো শুধু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেই ছিল একমাত্র ল্যাব। আর সেই ল্যাবের একটি ক্ষমতা আছে, তার থেকে বেশি টেস্ট ওরাও করতে পারবে না। আর সবকটা জেলার টেস্টিং স্যাম্পল ওখানেই যাচ্ছে। তো তাড়াতাড়ি রেজাল্টও আনতে হবে, রিপোর্টও আনতে হবে। তো আমরা একটা সাইন্টিফিক পদ্ধতি বানালাম কিভাবে কমসে কম স্যাম্পলস কালেক্ট করে আমরা ম্যাক্সিমাম লোকেদের টেস্টিং এর ইফেক্টিভলি করতে পারি। তো আমরা যে সমস্ত আইসোলেশন জন্য কোয়ারেন্টাইন সেন্টার বানানো হয়েছিল, সেই সমস্ত সেন্টারে যেভাবে বেডস আমরা রেখেছিলাম, তো আমরা একটা গ্রিড বানালাম বেডস কে দিয়ে। সাপোজ 9টি বেড যদি হয়, আপনি একটা স্কোয়ার শেপ মেনে নিন, যদি প্রত্যেকটা কর্নার একটা বেড, সেন্টারে একটা বেড, এটা 5টি বেড হয়ে গেল। এভাবে একটু বড় করে দিলে 9টা-10টা হয়ে যাবে। এরকমের 10টা গিরিড এর জন্য যদি সেন্টার পয়েন্টকে আমরা টেস্ট করবো, যে সেন্টার পয়েন্টে আছে, তাহলে ওই পুরো রেডিয়াসটা ক্লিয়ার হয়ে যাবে। এভাবে করে আমরা মাত্র 10-10% মতন লোকেদের টেস্টিং করে 100% লোকেদেরকে ক্লিয়ার করতে পারবো। আর ওদেরকে বেশি দিন কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হবে। তো আমরা তারপরে এটা করলাম, টেস্টিং এইভাবে ডিভাইস করলাম। সিমিলারলি যারা আসছে, প্রতিদিন কতজন আসছে সেটার একটা আন্দাজ আমাদেরকে এখন এআই হয়ে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তখন কিছু ছিল না। তো সেই হিউম্যান ইন্টেলিজেন্স লাগে কি আগামীকাল কতজন আসতে পারে, তারপরের দিন কতজন আসতে পারে, আমাদের কতটা থাকার ক্ষমতা রয়েছে, কোথায় কত কত বেডস আছে, কোন কোন ব্লকে কোন কোন কিভাবে আছে। তো যেহেতু পরিযায়ীদের সংখ্যা বাড়ছিল কন্টিনিউয়াসলি, তো ওদেরকে তো কত একটা পিরিয়ড ছিল কি এত দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতো। সেই কোয়ারেন্টাইন থেকে তো ওদেরকে আগে বের করতে পারবো না। ওরা নিচে থেকে কোয়ারেন্টাইনে থাকতে চাইছে না, কোয়ারেন্টাইনে খাবার দিতে হবে, অন্য ব্যবস্থা করতে হবে, মোটিভেশনাল কিছু ওখানে লোক রাখতে হবে যারা ওদেরকে থাকার জন্য মোটিভেট করবে, কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যাতে না হয় সেটা করতে হবে। সেসব প্লাস টেস্টিংও করতে হবে। তো টেস্টিং এর জন্য তখন পিপি কিট পরে করতে হয়, এখনো যদি মনে আছে আপনার, পিপি কিটের জরুরি ব্যবস্থা করা, সবকিছু। তারপরে তো এরকম একটু নেক টু নেক সিচুয়েশন হয়ে গেছিল কি আমাদের যতগুলো বেড আছে আমরা অপটিমালি সব কটা বেডকে ইউজ করব, সবাইকে কোয়ারেন্টাইন সেন্টারে রাখবো। আর যারা আজকে বেরোবে সে অনুযায়ী মানে কতজন ঢুকছে কতজন বেরোচ্ছে, বিকজ একটি টাইমের পরে বেরোবে কোয়ারেন্টাইন সেন্টার, তো এটা একটা ইনকামিং আউটগোয়িং হয়ে গেছিল। তারপরে আমরা একটা নতুন কনসেপ্ট আনালাম, যেটাকে বললাম কমিউনিটি কোয়ারেন্টাইন। মানে এটা কি জিপিতে যদি কেউ কোনো ভলেন্টিয়ার আছে, কেউ নিজের জায়গাকে প্রাইভেট জায়গাকে কোয়ারেন্টাইন হিসাবে ব্যবহার করতে দেয়, তো সেটা আমরা ওদেরকে পুরো পদ্ধতি বুঝিয়ে পুরো জিনিসটাকে হেল্প করতে। কারণ আমাদের জায়গাটা প্রায় শেষ হতে গেছে, আর জায়গা ছিলই না রাখার জন্য।
জেলাকেও সেফ রাখতে হবে, পরিযায়ীদেরকেও সেফ রাখতে হবে, টেস্টিংও করতে হবে, সবকিছু একসঙ্গে সম্ভব ছিল না। কমিউনিটি কোয়ারেন্টাইন সেন্টারের কনসেপ্টটা আমাদের জেলাতে আমরা নিজে থেকেই ভেবে কিছু করলাম, এই নামটাও আমাদেরই নাম। পরে দেখলাম কি অন্যান্য রাজ্যেও এটা তার থেকে 2 সপ্তাহ পরে সিমিলার নামে কিছু কিছু ইনিশিয়েটিভ শুরু হলো। তো এটাতে আমরা দেখলাম কি অনেকেই আসছে বিভিন্ন জিপিতে যারা নিজে থেকে কমিউনিটি কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে আমাদেরকে সাপোর্ট করতে চাইছে। আমার মনে আছে এখনো এই জুন মাসের শুরুতে আমি জেলা পরিষদের তখনকার আমাদের যে বোর্ড ওনাদেরকে নিয়ে বসেছিলাম আমরা সবাই। ওনারা সবাই এই জিনিসটাকে বুঝতে পেরেছেন আর ফুল সাপোর্ট যে সমস্ত জনপ্রতিনিধি ছিলেন সবাই দিয়েছিলেন। তো নিজের নিজের জায়গাকে দায়িত্ব নিয়ে ওনারাও হেল্প করলেন। সিমিলারলি জেলা পরিষদ স্বেচ্ছায় বললো কি ওরা নিজে থেকে কিছু এখানে গ্রান্ট হিসাবে কোভিড এর জন্য দিতে চাইছে, সেটাও সিদ্ধান্ত হয়ে জেনারেল বডি মিটিং এ পাস হয়ে সেটাও হলো। তো মানে সব দিক থেকে আমরা সব ধরনের সাপোর্ট পেলাম যাতে কুচবিহারকে সেফ রাখতে পারি। আর মেবি অ্যাজ এ রেজাল্ট অফ দিস কুচবিহার হয়তো একমাত্র জেলা ছিল যেখানে ফার্স্ট আই শুড ডিফাইন ওয়েভ কি জিনিসকে বলা। ওয়েভ, ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ এরকম করে যেতে হবে। ওয়েভ মানে কেস বাড়বে, তারপরে কমবে, যখন কমে যাবে ওটা ওয়েভ শেষ, তারপরে আবার বাড়বে, তারপরে কমবে। এটা ফার্স্ট, এটা সেকেন্ড। এদিক থেকে বলতে গেলে কুচবিহারে প্রায় মোটামুটি 1.5 লক্ষর বেশি পরিযায়ীরা ফিরেছিলেন 5 থেকে 6 সপ্তাহের মধ্যে। তো এটার পুরো হিসাব আজকে নেই আমার কাছে, কিন্তু আমার কাছে এখনো 1,25,000 মতন লোকেদের তালিকা আমরা বানিয়েছিলাম। তারপরে আমরা পুরোপুরি খুলে গেছিল, লকডাউন বলতে গেলে তারপর প্র্যাকটিক্যালি ছিল না, এই কারণে তারপরে বানাতে আমরা সম্ভবই ছিল না তারপরে বানানোর তালিকা। তো তারপরে বন্ধ করে দিলাম, কিন্তু তখনও বাস ফিরছিল, আমরা আন্দাজ করে বলতে পারি আরো 25-30 হাজার লোক ফিরেছিল। তো সেদিক থেকে আমাদের 4th of July, which happens to be the US Independence Day, আমাদের অন্য কোনো কারণ জাস্ট বাই চান্স 4th of July তে আমাদের জেলার টোটাল পজিটিভ কেসেস আবার 0 হয়ে গেছে। মানে কোচবিহারের ফার্স্ট ওয়েভ ended on the 4th of July 2020। আমাদের ফার্স্ট কেস শুরু হলো 30th of May 2020। আর ওই রেটটা তারপরে বাড়লো, অনেকগুলো হলো, 400, 500, 600, 700 হলো জেলায়। তারপরে নামতে শুরু করলো, যেহেতু আমরা এতগুলো কোয়ারেন্টাইন সেন্টারে সব জিনিসটা করেছিলাম, নামতে নামতে পরিযায়ীদেরও কোনো অসুবিধা হলো না। সব নামতে নামতে 1.5 লক্ষ মানুষকে আমরা সেফ রেখে, জেলাকে সেফ রেখে আবার 4th জুলাইতে 0 কেসেস হয়ে গেছে। তো আমাদের ফার্স্ট ওয়েভ উইদিন 5 উইকস কুচবিহার জেলায় শেষ হয়ে গেছে। কিন্তু 1st জুলাই থেকে 100% লকডাউন খুলে গেছিল, নতুন করে কন্টেইনমেন্ট জোনস এর কনসেপ্ট চলে এসছে। তো তারপরে কন্টেইনমেন্ট জোন যেহেতু হবেই, কোভিড তো বাড়বে, এখন ফুল খুলে গেছে, তারপরে আবার কেসগুলো অর্গানিকলি আরো বাড়তে শুরু করলো। আমরা প্রচুর মাত্রায় টেস্টিং শুরু করলাম, আমরা ইতিমধ্যে ল্যাবটাও স্থাপিত করতে পারলাম জেলায়। তখন প্রাইভেটলি সোর্স করলাম কিছু কিছু অপশন, কোথায় থেকে যে মেশিন হয় যে টেস্টিং করার জন্য যে আমাদের লাগে কোভিড এর যে ল্যাবে, সেই মেশিনটা এরকমের মেশিন অন্যান্য কাজেও লাগে। তো সিমিলার মেশিন কোনো জায়গায় আছে কিনা সেটা দেখাবো। আমাদের একটি ইউনিভার্সিটিতে সিমিলার মেশিন ছিল কুচবিহারে, তো সেই ইউনিভার্সিটির মেশিনটাকে আমরা ব্যবহার করতে পারি। কিছু কম্প্যাটেবিলিটি ইস্যুজও হয়, মানে যে আমরা স্যাম্পল নিচ্ছি সেটা কি ওই মেশিনে চলবে কিনা, এরকম টেস্টিং এর জন্য ওগুলো দেখলাম। প্যারালালি অন্য জায়গা থেকে মেশিন আনার ব্যবস্থা করা হলো, রাজ্য সরকারের অনুমোদন করে সবকিছু আসছিল। তো সেটা তাড়াতাড়ি এখানে বাকি পরিকাঠামো তৈরি করা লাগে। ল্যাবে যারা মেডিকেল টেকনিশিয়ান থাকবে ওনাদেরকে জিনিসটা শেখাতে হবে, কিছু ওদেরকে বোঝাতে হবে কিছু, সেটা ডাক্তাররা পুরো তার জন্য ব্যবস্থা করলো। এইচওডি মাইক্রোবায়োলজি অনেক বড় ভূমিকা প্লে করলেন, এমএসসি অনেক বড় ভূমিকা প্লে করলেন, সিএমএসএ অনেক বড় ভূমিকা প্লে করলেন। আমাদের তখন এরকম হয়ে গেছিল কি প্রশাসন মানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আর হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, কোথায় জেনারেল শেষ হচ্ছে কোথায় হেলথ শুরু হচ্ছে বোঝা যাচ্ছে। আমরা সবাই এক ছিলাম। স্যাম্পলস কালেক্ট করা হয়তো কে করবে, গাড়ি ডিএম অফিস থেকে যাবে, সিএমএইচ অফিসের এমপি বসবে, স্যাম্পলস এমজিএনে যাবে, মানে একদম স্মুথলি পুরো জিনিসটাকে করে করে আমরা এই কারণে খুব বেশি সংখ্যায় আর কোন কোন গ্রাম থেকে তারপরে একটা জোনিং সিস্টেমটা শুরু করলাম কি কোন জায়গাতে কত বেশি স্যাম্পলস কালেক্ট করা উচিত হবে, যাতে যেভাবে আগে সাইন্টিফিকলি আমরা পরিযায়ীদের জন্য করেছিলাম কমসে কম স্যাম্পল নিয়ে ম্যাক্সিমাম লোকেদেরকে আমরা সেফ
ডিক্লেয়ার করতে গেল। সেভাবেই যখন খুলে গেল সবকিছু, আর আমাদের ল্যাবটাও শুরু হয়ে গেল, তো আমরা জেনারেল পপুলেশনের টেস্টিংটা শুরু করতে পারলাম ভালো করে। তো সেই ম্যাক্সিমাম টেস্টিং কিভাবে করা যায়, আর কোন কোন জায়গায় কত স্যাম্পলস কালেক্ট করা ঠিক হবে, যাতে আমরা ওই জায়গাটাকে সেফ বলতে পারি বা কেসেস গুলোকে তাড়াতাড়ি ধরতে পারি। তো এটা পরে একটা স্ট্র্যাটেজি বানিয়ে জিনিসটাই করা হলো। আর হয়তো এইসব কারণে তারপরে সেপ্টেম্বর 2020 আসতে আসতে প্রথম ওয়েভ ওটা ফর ইন্ডিয়া, আমাদের সেকেন্ড ওয়েভ, কিন্তু আমরা ওটা এত ডিফারেন্সিয়েট করি ফার্স্ট ওয়েভ ওভারঅল। তো ওই ফার্স্ট ওয়েভের সেপ্টেম্বর মাসে আমরা বুঝে গেছিলাম কি সেকেন্ড ওয়েভ আসতে পারে, ইন্ডিয়া লেভেলে সেকেন্ড ওয়েভ আসতে। তো সেই সেকেন্ড ওয়েভটাতে যাতে কোনো অসুবিধা না হয় গেলার, প্রথম ওয়েভে অক্সিজেনের আমাদের এত অসুবিধা বোধ হয়নি। তো এত দরকার পড়েনি অক্সিজেনে, যেহেতু আমাদের কেসের সংখ্যাকে আমরা অনেকটাই কম রাখতে পেরেছিলাম। কিন্তু জেনারেলি যেটা আমরা আগের লিটারেচারটাই পড়াশোনা করলাম, ইউরোপের কিছু লিটারেচার ছিল অন কোভিড, যেটা ওরাও ওদের এন্ড থেকে করছিল, ইউএস এর লিটারেচার ছিল, সেটাকে আমরা পড়াশোনা করলাম। আমাদের ডাক্তাররাও পড়ছিলেন, আমাদের টিম মেম্বারসরা, অ্যাডমিনিস্ট্রেশনের অফিসাররাও পড়ছিলেন, আমিও পড়ছিলাম। তাতে যেটা দেখা যাচ্ছিল কি দের ইজ আ ভেরি স্ট্রং পসিবিলিটি সেকেন্ড ওয়েভ আসলে। তো যদি সেকেন্ড ওয়েভ আসে তো আমাদেরকে সেকেন্ড ওয়েভ আরো সিভিয়ার হবে, এটাও আগের হিস্ট্রি থেকেও সেমি জিনিস আসছে। তো সেদিক থেকেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সেকেন্ড ওয়েভে সবচেয়ে বড় শর্টেজ হতে পারে অক্সিজেন। তো আমরা সেপ্টেম্বর 2020-তে একটি অক্সিজেন প্লান্টের জন্য জরুরি কোথায় করবো, কত ক্যাপাসিটি করবো, সেটার জন্য একটা প্রস্তাব দিয়ে পাঠিয়ে দিলাম যে এখানে দরকার আছে। তো সেটা হতে হতে সেকেন্ড ওয়েভ আসার সময় আগে আগেই ওটা মোটামুটি আমরা চালুও করতে পারলাম। তো এই রকমের প্ল্যানিং এর কাজে লাগলো। প্রথম ওয়েভে আমাদের এত বেডস রাখতে হবে, সেকেন্ড ওয়েভে যেটা কুচবিহারে আসবে তার আগে আমি সেকেন্ড ওয়েভে চলে যাচ্ছি। ফার্স্ট ওয়েভটা আমরা মোটামুটি ম্যানেজ করতে পারলাম। পুজোর সময়তে তখন অসুবিধা ছিল কি পুজোতে কি হবে, লোক কি করবে, তখন একটা আলাদা স্ট্র্যাটেজি বানাতে হয়েছিল কি পুজোতে যাতে লোকেদের মধ্যে সচেতনতা থাকে। আমরা একটা কোভিড এর জন্য ম্যাসকট বানালাম, আমাদের সবার প্রিয় মোহন, মাস্ক পরা মোহন। তো সেভাবে করে প্রচার করলাম। সকালে আমাদের বিভিন্ন টিম মেম্বাররা গিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করতেন কি কিছু না হয়। আমরা বিভিন্ন পুজো কমিটিকে নিয়ে বসলাম, সোশ্যাল মিডিয়া রাইসি করলাম, স্লোগানস করলাম, অনেক কিছু করলাম। তো পুজোর জন্য কোনো অসুবিধা হয়নি, মানে কেস বাড়লো না কুচবিহারে পুজোর জন্য। এটা আমরা অনেকটাই মদন মোহনের আশীর্বাদকে আমরা এটা করতে পারলাম। তারপরে নভেম্বরে মোটামুটি কেসেস আরো কমে গেল। ফাইনালি ফার্স্ট ওয়েভ বলা যায় কি শেষের দিন 3-4 মাস কিছু হলো না, 2-3 মাস অ্যাটলিস্ট কিছু হলো না। তো তারপরে ইলেকশন আসার টাইমটা চলে আসলো 2021-এ অ্যাসেম্বলি ইলেকশন। ইলেকশন যখন এখানে ক্যাম্পেনিং শুরু হলো, বিভিন্ন জায়গায় সবকিছু হলো, তখন দেখা গেল কি অন্যান্য রাজ্যে আবার কোভিড বাড়তে শুরু করেছে, মানে সেকেন্ড ওয়েভ এসে গেছে, যেটা আমাদের আগে থেকে একটা আন্দাজ ছিল কি আসতে পারে। তো কেউই চাইছিল না, আমরাও চাইছিলাম না, কিন্তু এসে গেল। তো সেই ভেবে যে টিভি থেকে অন্য নিউজ থেকে আমার অন্যান্য রাজ্যে যে ভারতীয় প্রশাসনিক সেবা মানে আইএএস এ যে বন্ধুরা রয়েছে, ওনাদের কাছ থেকে ওনাদের এক্সপিরিয়েন্স গুলো দেখে কি ওখানে কি পরিস্থিতি চলছে, যেটা বুঝলাম কি এবার খুব বেশি প্রস্তুতি লাগবে। ফার্স্ট ওয়েভে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট বেশি ছিল, সেকেন্ড ওয়েভে মেডিকেল ম্যানেজমেন্ট বেশি লাগবে। কেন এবার আমরা লকডাউনের মতন অবস্থা তৈরি করতে পারবো না। আর এই ভেরিয়েন্টটা আরো বেশি জটিল আছে, আরো মানে আর নট বলে তখন একটা জিনিস কত তীব্র গতিতে ওটা ছড়াতে পারে। তো সেই আর নটটা বেশি হওয়াতে ডেল্টা ভেরিয়েন্ট ছিল ওটা, আরো বড় অসুবিধা আছে। তো যে ফুসফুসকেও বেশি এফেক্ট করে, এই জিনিসটাতে আমরা বুঝে গেছিলাম। তো আমরা ফার্স্ট ওয়েভের তুলনায় সেকেন্ড ওয়েভে আমাদের 10 গুণ বেশি করে মেডিকেল পরিকাঠামো তৈরি করতে লাগবে, সেটা আমরা ইলেকশনের মধ্যেই বুঝে গেছিলাম। মানে 10 এপ্রিল কুচবিহারে ভোট ছিল 2021, তার আগে থেকেই আমরা এটার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। On the day of vote, I still remember, we had only 53 positive cases on 10th of April 2020 জেলায়। এপ্রিল শেষ হতে হতে এটা 10 গুণ বেড়ে গেছিল, ইনফ্যাক্ট আরো বেশি বেড়ে গেছিল। তো কিন্তু আমাদের প্রস্তুতি ছিল, আমাদের বেডের সংখ্যা ফার্স্ট ওয়েভ থেকে অ্যাটলিস্ট 10.5 টাইমস 10-11 টাইমস বেশি। যদি ফার্স্ট ওয়েভে 110টা বেড ছিল, সেকেন্ড ওয়েভে আমরা 1,500-এর মতন বেড তৈরি করে দিয়েছি কোভিডের জন্য।
প্রত্যেক জায়গায় অক্সিজেন সিলিন্ডার লাগবে। তখন তো প্লাস এমসিসি ছিল, এমসিসি তো কোনো টেন্ডারও করতে পারবো না, ডিজাস্টার ম্যানেজমেন্ট কে কোড করে, মানে ডিজাস্টার সিচুয়েশন আছে যেহেতু, আমরা সেই এক্সেপশনটা নিতে পারি, ওটা এমসিসি তে পড়ে, অ্যালাউড আছে। কোনো সিরিয়াস ডিজাস্টার হলে উই ক্যান স্টিল গো করে। কিন্তু টেন্ডার করে জিনিসটা করবো, তারপরে কি পাবো, এটা একটি অসুবিধা ছিল। আমি তখন এসওএস কলস যেটা বলি, মানে যারা ইমার্জেন্সি কলস লোক করছে, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক হয়ে গেছে, লোক টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে হেল্প গ্রুপস বানিয়ে দিয়েছে, কোনো জায়গায় অক্সিজেন পাচ্ছি না। আর একটি ইস্যু অসুখ ছিল যেটা বিভিন্ন রাজ্যে শর্টেজ হচ্ছিল, আমরা পশ্চিমবঙ্গটাকে ব্যবহার করছিলাম না, কিন্তু বিভিন্ন রাজ্যে শর্টেজ হচ্ছিল। তো ওটা দেখে বোঝা যাচ্ছিল কি আমরা টেন্ডার করলেও কিছু পাবো না, আর যে রেটে আমরা টেন্ডার করবো এখন ডিমান্ড তো হাই আছে, কি সেই রেটেও পাবো না। তো টেন্ডার করে খুব কোনো লাভ নেই, টাইমও ওয়েস্ট হবে, মানে টাইম চলে যাবে, ওয়েস্ট বলবো না, টাইম চলে যাবে, প্লাস তারপরেও কিছু সলিউশন আসবে এটা যায় না। আর যে এস্টিমেটেড অ্যামাউন্ট, যেটা তো আমাদের নর্মাল টাইমের এস্টিমেটেড অ্যামাউন্ট, যদি 20,000-এর একটা সিলিন্ডার থাকে নর্মাল টাইমে, এখন সেম সিলিন্ডার 60,000-এ আসছে, এরকমের পরিস্থিতি। ব্ল্যাক না, মানে ডিমান্ড এত বেশি, ব্ল্যাক নাকি ডিমান্ডই এত বেশি আছে। তো ডিমান্ড যত বেশি হবে, এটা তো নর্মাল ইকোনমিক্স বাড়বেই। তো তো তাই আমরা ওয়েট করতে পারিনি টেন্ডারের জন্য, এটা পরিষ্কার। কোনো টাকার অভাব ছিল সেটা না গভর্নমেন্টের দিক থেকে, কিন্তু টেন্ডার করে জিনিসটা করা টাইম টেকিং বেশি হয়ে যাবে। স্টেট থেকে টেন্ডার করেছিল, গ্লোবাল টেন্ডার করেছিল স্টেট থেকে ফর অক্সিজেন সিলিন্ডার ফর এক্সাম্পল, কিন্তু সেটা ম্যাচার হতে হতে 1 মাস লাগবে। তো সেটা 1 মাসে তো অনেক কিছু হয়ে যেতে পারে। এই কারণে স্টেট থেকে অন্যান্য চেষ্টাও হচ্ছিল, কিন্তু আমি আর আমরা সবাই জানতাম সবাইকে মিলে চেষ্টা করতে হবে, প্রত্যেক স্তরে চেষ্টা করতে হবে, তারপরেই আমরা এই ওয়েভকে আটকাতে পারব। এই কারণে আমরা তখন কিছু আমার কলেজের কিছু বন্ধুরা আছে, ওদের সঙ্গে এটা নিয়ে আলোচনা হচ্ছিল, ভার্চুয়ালি আমরা আলোচনা করছিলাম। তখন একটি আইডিয়া হলো কি আমরা 10-12 জন মিলে একটা গ্রুপ বানাই, আর ওই গ্রুপ আমাদের নেটওয়ার্ককে ইউজ করে, আইআইটি কানপুরের অ্যালুমনাই আমি, নেটওয়ার্ককে ইউজ করে যদি অ্যালুমনাইদেরকে আমরা অ্যাপ্রোচ করতে পারি, বিভিন্ন দেশে অনেক অ্যালুমনাই আছে, কিভাবে সেই নেটওয়ার্ককে আমরা কোভিড এর জন্য ব্যবহার করতে পারি। তো সেটা অনেকটাই কাজে লাগলো। সেই নেটওয়ার্কের মাধ্যমে, যেহেতু এটা শুধু কুচবিহার স্পেসিফিক না, আমার বন্ধুরা তো অন্য জেলার অন্য, মানে ওরা নিজের নিজের জায়গাটাও দেখতে চাইবে। তারপরে একটা হলো কি, এটা আমরা কোনো জেলা স্পেসিফিক কেন করবো, তারপরে হলো কি আমরা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করবো। এরকম জায়গাতে চলে এসেছিলাম আমরা সব মিলে, প্রায় ওই ইনিশিয়েটিভের মাধ্যমে 5.5 কোটির বেশি টাকা আমরা বিভিন্ন জায়গা থেকে সোর্স করতে পারলাম। আর ওই টাকা দিয়ে প্রায় 24টি রাজ্যে, ইন 24 স্টেটস, নট কুচবিহার অনলি, কিন্তু ইন 24 স্টেটস ইন ভেরিয়াস হসপিটালস বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট গুলো পৌঁছাতে পারলাম ওই টাকার সাহায্যে। আর এটা ইন্ডিয়াতে তখন অ্যাভেলেবল ছিল, তো বিকজ ইন্ডিয়াতে ক্রাইসিস চলছে সব জায়গায়, দিল্লি হোক যেখানেই হোক, তো তো সেই ক্রাইসিসের সময় বিদেশ থেকে এটাকে সোর্স করা যায়। তো সিঙ্গাপুরের কথা হচ্ছে, টোকিওতে কথা হচ্ছে, টেক্সাসের কথা হচ্ছে, অস্ট্রেলিয়াতে কথা হচ্ছে, টেক্সাস ইজ আমেরিকা, ইউএস স্টেট। তো বিভিন্ন জায়গা থেকে কি কি জিনিস আনা যায়, ওখান থেকে আসবে কিভাবে, সিঙ্গাপুর থেকে শিপে আসবে, সিঙ্গাপুরে সিলিন্ডার ছিল, তো সেই সিলিন্ডারের যে নজেল হয়, ওই নজেলটা ওখানে ইন্ডিয়ার সঙ্গে কম্প্যাটেবল ছিল না। তো মানে এইসব জিনিস তো এখানে কেউ জানবেও, কিন্তু জানার কথা না, কেন এটা তো প্রাইভেটলি আলাদাভাবে চেষ্টা করছে। তো ওই নজেলটা তারপরে ওখানেই ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির সঙ্গে কথা হলো, আমার বন্ধুদের, আমার ডাইরেক্টলি, যেহেতু আমি মানে সার্ভিস রুলসে পড়ে নাকি আমি এভাবে কিছু করবো, আমার বন্ধুরা প্রাইভেট গ্রুপ আছে, অল ইন গ্রুপ, একটা কালেক্টিভ এফোর্টে ছিল। তো কথা বলে ওরা তারপরে সিলিন্ডার গুলো ওখান থেকে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি পেলো সিলিন্ডার গুলো, আর রেড ক্রস সোসাইটি তারপরে ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় দিল সিলিন্ডার গুলো, প্রায় 10,000 সিলিন্ডার ওখানে ছিল, যেটা ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় কাজে লাগলো। তো এটা ছাড়া কুচবিহারে টেক্সাস বলে যে জায়গাটা বললাম, ওখানে বাই দ্যাট টাইম ইউএস এর ওয়েভ শেষ হয়ে গেছে। আই রিমেম্বার, আই থিঙ্ক থার্ড ওয়েভ ওখানে শেষ হয়ে, ওদের থার্ড ওয়েভ শেষ হয়ে গেছে। তো ওখানে আমার একজন বন্ধু ছিলেন, অ্যামাজনে কাজ করেন, এখন নেই, অন্য জায়গায়। তো ওনার কাছ থেকে জানতে পারলাম যে ওখানে হসপিটালস গুলোতে ভালো মাত্রায় মেডিকেল সাপ্লাইজ রয়েছে, এটা এখন কোনো কাজে লাগবে না, আর ওরা ওটাকে হয়তো দিয়ে দিতে পারে যদি আমরা চেষ্টা করি।
তো বন্ধুকে দিয়েই আমরা ওখানে কন্ট্রাক্ট করি, ওরা দিতে রাজি হলো। সেটার জন্য টাকা লাগবে, সে টাকাটা এই যে পুরো পারপাস বানিয়েছিল এখান থেকে দিয়ে দেওয়া হলো। শুধু এটা নাকি অ্যাকচুয়ালি এটাতে নেগোসিয়েশন খুব বেশি করতে হয়েছে। আমি বিকজ অফ সার্ভিস রুলস अगेन আমি ওগুলোতে ডাইরেক্টলি ইনভলভ হতে পারি না, তো আমি করিনি, আমার বন্ধুরাই করছিল। আই ওয়াজ টেকিং অল দ্য হেল্প আই ক্যান গেট ফর কুচবিহার থ্রু দিস। তো আর ওদেরকে যদি কিছু আইনের দিক থেকে বা অন্য কোনো রেগুলেটরি দিক থেকে, যেহেতু এফসিআর এ ক্লিয়ারেন্স লাগবে, দের ইজ সামথিং কল্ড এফসিআর এ ক্লিয়ারেন্স না হলে বিদেশ থেকে কোনো জিনিস এভাবে আনা যায় না, কোনো টাকা এরকম করা যায় না। এফসিআর এ ক্লিয়ারেন্স এর কোনো এনজিও কে তারপরে আমরা লুপে না, ওদের সঙ্গে এগ্রিমেন্ট করলাম, এফসিআর ওই এনজিও তারপরে জিনিসটাকে বাইরে থেকে আনো। তো সেই এনজিও কে খুঁজতে একটু টাইম লাগলো। মাদ্রাসের একটি এনজিও ফাইনালি পেলাম, আমার এডিএম তখন ছিলেন তিনি সেটাতে অনেক বড় হেল্প করলেন, ওনার কন্ট্যাক্টস এর মাধ্যমে সেটা পেলাম। তিনি ওদিকে ওনার হাজব্যান্ড চাকরি করতেন, তো সেভাবে কিছুটা আমরা করতে পারলাম। তো সেই টেক্সাস থেকে এখন ইন্ডিয়াতে আসার জন্য তো ফ্রেট লাগবে, ফ্লাইটও তো লাগবে। তো কনসার্ন এয়ারলাইন কোম্পানির সঙ্গে আলোচনা করা, ওদের ওই ফ্রেট চার্জেস মিনিমাইজ করা, ফাইনালি 2-3টে আলাদা আলাদা এয়ারলাইন্স এর সঙ্গে কথা বলা করে এয়ার ইন্ডিয়াতেই আসলো, মিনিমাম চার্জেস ওরাই নিচ্ছিল। তো তারপরে দিল্লিতে ল্যান্ডিং এর পরে বিভিন্ন জায়গায় থ্রু নর্মাল রোড ট্রান্সপোর্ট আমরা পাঠালাম, কুচবিহারে আসতো অনেক কিছু। সেভাবে গিভ ইন্ডিয়া বলে একটি এনজিও আছে, এখনো কাজ করে। আমার একজন বন্ধুর কলেজ বন্ধুর বাইক ওখানে কাজ করে। তো ওনার সঙ্গে কথা বললাম, তো সেই ওনাদেরকে কনভিন্স করতে পারলাম কি কুচবিহারকে আপনারা হেল্প করুন। ওদের কাছে আলাদা সাপ্লাই ছিল কিছু, সেই সাপ্লাই এর মাধ্যমে প্রায় 50 লাখ টাকার বিভিন্ন সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার আরো কয়েকটি সাপ্লাই লাইক যেগুলো লাগে না, বা অক্সিজেন মেজারমেন্ট ছাড়াও কিছু কিছু মেজারমেন্ট ডিভাইসেস গুলো হয়। আমি এত মেডিকেল ওটাতে বুঝছি না, বিকজ এটা তো প্রয়োজন নেই। ওগুলো সব ওখান থেকে কিছু ব্যবস্থা করলাম। তারপরে কিছু আরো সাপ্লায়ার ছিলেন, কিছু ভোপালে ছিলেন কিছু সাপ্লায়ার, পাঞ্জাবে ছিলেন কিছু সাপ্লায়ার। এরকমের সাপ্লায়ারদের সঙ্গে প্রাইভেটলি আমার বন্ধুরাই কথা বলো, যেহেতু গভর্নমেন্টের টাকা না, আর আমি ঢুকতে পারি না এরকম জায়গায়, ওরা কুচবিহারে পাঠানোর ব্যবস্থা করলো যাতে আসে এখানে। এইসব করিডোরে we were able to be ahead of the curve, meaning কেসেস বাড়বে তার আগেই আমাদের প্রস্তুতি হয়ে গেছে সবসময়। ব্যালেন্স এক্ষেত্রে অবশ্যই আপনার বন্ধুদেরকে কৃতজ্ঞতা করে কোচবিহারবাসী যেভাবে হেল্প করছে পুরো বিষয়টাতে। যারা করতে পারেনি ওরা টাকা দিয়েছে, কোচবিহারকে ডাইরেক্টলি টাকাও দিয়েছে। একদমই দর্শক বন্ধু যারা দেখছেন, এই আননোন যে ট্রুথ আমরা আজকে স্যারের কাছে জানতে পারলাম যে আমরা সবসময় জানি ঠিক আছে হচ্ছে কাজ, কিন্তু তার পেছনেও অনেক মানুষের খাটনি থাকে, মানুষের চেষ্টা থাকে, এবং যাদেরকে আমরা চিনি না জানি না তাদেরও কিন্তু প্রচেষ্টা রয়েছে এই কুচবিহার জেলার প্রতি। স্যারের দ্বারা যে প্রচেষ্টা কিন্তু কুচবিহারের মানুষ এই কোভিড তারা পার করতে পেরেছে, তার জন্য আমরা অবশ্যই সকলকে ধন্যবাদ জানাচ্ছি। স্যারের মাধ্যমে কোনোদিন স্যার দেখা হলে আপনার সঙ্গে বলবেন বন্ধুদের যে আমরা কুচবিহারবাসীর তরফ থেকে অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো সবসময়। থ্যাংক ইউ সো মাচ, আমি অবশ্যই জানাবো ওদেরকে। আমি কিন্তু কুচবিহারবাসীদেরও ধন্যবাদ জানাচ্ছি। কয়েকজন ছিলেন প্রাইভেট বিজনেসম্যান, আমি 3-4 জনের নামও বলতে পারি, কিন্তু ওটা বলাটা ঠিক হবে কিনা জানি না। ওদের অনেকটাই তখন হেল্প পেয়েছিল। ওরাও কয়েকটি জিনিস সোর্স করলো, কেউ কেউ টাকা দিল, অ্যাসোসিয়েশন হিসাবেও বিভিন্ন সংস্থারা টাকা দিল সাপোর্ট, কিন্তু ওইসব করেও আমরা অনেকটাই হেল্প কুচবিহারের জন্য পেয়েছি। কুচবিহার নিজেকে সুরক্ষিত রাখার জন্য কুচবিহারেরও কয়েকজন যারা কুচবিহারকে ভালোবাসেন, কুচবিহারবাসী, আর ওদের ক্ষমতা ছিল দেওয়ার, ইচ্ছা ছিল দেওয়ার, আর ওরা দেখতে পেরেছিল কি আমরা কি কারণে করছি এটা। ওদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। একদমই আমাদের কুচবিহার বাসীরা ছিলেন, তাদেরকেও কুচবিহার বাসীরা তো ছিলেনই তাদের নিজেদের জন্যই। সকলে মিলে যে আমরা 2 বছরের যে কোভিড যে সিজনটা ছিল, যে মারাত্মক ভাবে আমরা ভয় পেয়ে গেছিলাম, সেই জায়গাটা থেকে কিন্তু আমরা উদ্ধার হয়ে এসেছি। আশা করি আগামী দিনেও কিন্তু আমরা সুস্থ ভাবেই থাকবো।